স্বপ্নে গেছি বাড়ি সবার সাথে দেয়া সাক্ষাৎ কইরা বাড়িতে গরু আছে কটা ঘাস কাটতে দিয়ে আবার আয় পড়ছি। মোট কথা হইলে হাঁটতে থাকো ভাই, শুধু হাঁটবেন ঘুমের মধ্যে হাঁটবেন, সজাগ থাকলে হাঁটবেন, যেখানে যাই খালি হাঁটবেন। গত পর্বে আমরা ঘুরিয়ে দেখেছিলাম সুনামগঞ্জের মহিষখোলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, সীমান্তের কাছাকাছি সবুজ মাঠ, ভারতের কাঁটাতার, সব মিলিয়ে দিনটা ছিল অসাধারণ। আর আজকে আমাদের ট্রেকিং শুরু হচ্ছে মহিষখোলা বাজার থেকেই। এখন আমরা আছি সুনামগঞ্জের মহিষখোলা বাজারে। তো এখান থেকে আজকে আমরা হাঁটতে থাকবো, সুনামগঞ্জের উদ্দেশ্যে যাব। তো দেখি কতটুকু হাঁটতে পারি, কারণ আমাদের কাজই হচ্ছে হাঁটা, কারণ আমরা আসছি ট্রেকিংয়ে। আর আমাদের ইয়া ছিল কিন্তু নেত্রকোনা ওই দিক দিয়ে বর্ডারের রাউন্ড দিয়ে আমরা ঘুরতেছি। একবারে বাংলাদেশের এই বর্ডারের যে রাস্তাটা গেছে এই রাস্তা আমরা আমাদের ট্রেকিং চলতেছে। তো এর মধ্যে আশেপাশে যে স্পটগুলি সুন্দর এসবগুলি আমরা ঘুরতেছি। ঠিক আছে, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের হাঁটা কিন্তু মোটেও সহজ হবে না, সেটা তখনও বুঝতে পারিনি। কিছু দূর হাঁটার পর একটা ছোট্ট দোকান দেখতে পেলাম। আমাদের মোবাইল ক্যামেরা আর পাওয়ার ব্যাংকের চার্জ প্রায় শেষের দিকে, তাই দোকানদার ভাইয়ের কাছ থেকে একটু চার্জ দেওয়ার সুযোগ চাইলাম। এখানকার মানুষের একটি বিষয় সত্যি ভালো লেগেছে, তাদের আন্তরিকতা। আমরা অচেনা মানুষ, তারপরও খুব আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করলেন। অল্প একটু চার্জ দিয়ে আবার সবকিছু ব্যাগে গুছিয়ে নিলাম, কারণ সামনে যে পথ সেটা ক্যামেরায় ধরে আপনাদেরও দেখাতে হবে। আবার শুরু হলো হাঁটা। আজকের হাঁটাটা সত্যি অনেক কষ্টের। মাথার উপরে প্রচন্ড রোদ, শরীর ঘেমে যাচ্ছে, পা ব্যথা করছে, তারপরও আমরা হাঁটছি। কিন্তু চারপাশের প্রকৃতি আমাদের হাঁটার সাহস দিচ্ছে। এক পাশে পাহাড় আর অন্য পাশে বর্ষাকালের থই থই পানি, দূরে সবুজ পাহাড়, সামনে পানিতে ভরা এলাকা, মাথার উপরে সুন্দর আকাশ। সব মিলিয়ে পরিবেশটা এতটাই মনোরম যে শরীরে ক্লান্তিটাও কিছুক্ষণের জন্য ভুলে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর দেখি সামনে রাস্তার উপর পানি উঠে গেছে। জুতা পরে এই পানি পার হলে জুতা ভিজে যাবে, আর সামনে এতটা পথ হাঁটতে হবে, ভেজা জুতা পরে হাঁটা আরো কষ্টকর। তাই তিনজনই জুতা খুলে হাতে নিলাম, তারপর পানির মধ্য দিয়েই হাঁটা শুরু করলাম। গ্রামের বর্ষাকালের এই দৃশ্যটা সত্যিই অন্যরকম। শহরে আমরা হয়তো বৃষ্টির পানি নিয়ে বিরক্ত হই, কিন্তু গ্রামের এই পানি যেন এখানকার সৌন্দর্যের একটি অংশ। হাঁটতে হাঁটতে এবার পৌঁছে গেলাম একটা নদীর ঘাটে। এখানে রাস্তা আছে, কিন্তু বর্ষার পানিতে পুরো রাস্তা ডুবে গেছে। হেঁটে সামনে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। তাই এবার আমাদের ভরসা নৌকায় উঠে চলে যাব সামনের আরেকটি ঘাটে। নৌকায় উঠতেই মনে হলো এই যাত্রাটা হয়তো আমাদের ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশগুলোর একটি হতে যাচ্ছে। চারপাশে শুধু পানি আর পানি, দূরে সবুজ পাহাড়, পাশে গ্রামের ঘরবাড়ি, কিছু কিছু বাড়ির চারপাশেও পানি। নৌকা যতই সামনে যাচ্ছে প্রকৃতিও যেন তার নতুন নতুন রূপ দেখাচ্ছে। বর্ষার পানি আর পাহাড়ের সৌন্দর্য দুটো একসঙ্গে দেখতে সত্যি অসাধারণ লাগছিল। অবশেষে নৌকা পৌঁছে গেল সামনের ঘাটে। নৌকা থেকে নেমে আবার শুরু হলো আমাদের হাঁটা। গ্রামের একবারে অন্যরকম পরিবেশ। আমরা এখন বাংলাদেশের শেষ প্রান্তের গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, আর আমাদের একদমই পাশেই বিশাল বিশাল পাহাড়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই পাহাড়গুলো সবই ভারতের অংশে। আমাদের বাংলাদেশের পাহাড়ের অংশ খুবই সামান্য। একই প্রকৃতি, একই সৌন্দর্য, কিন্তু সীমান্তের কারণে পাহাড়গুলো পড়ে গেছে অন্য দেশের অংশে। দূর থেকে পাহাড়গুলো দেখে শুধু মুগ্ধ হচ্ছিলাম। এর মধ্যে প্রচন্ড রোদে হাঁটতে হাঁটতে শরীর একবারে ক্লান্ত হয়ে গেল। আজ পায়ের ব্যথাটা অনেক বেশি, কারণ পায়ে ফোস্কা পড়ে গেছে। তারপরেও হাঁটা থামাচ্ছি না, কারণ এত দূরে এসে সামনে কি আছে সেটা না দেখে ফিরে যাওয়ার তো কোনো মানেই হয় না। তবে একটা বিষয় সত্যিই খারাপ লাগলো, কোথাও আবার রাস্তার অবস্থা এমন যে হাঁটাও কঠিন, অথচ চারপাশের প্রকৃতি এত সুন্দর। যদি এখানকার রাস্তাঘাট আর যোগাযোগ ব্যবস্থা একটু ভালো করা হয়, তাহলে খুব সহজেই পর্যটকরা এখানে আসতে পারবে। এই পুরো সীমান্তবর্তী এলাকাটার পর্যটনের অনেক সম্ভাবনা আছে। তাই সরকারের কাছে আকুল আবেদন, এই এলাকাটার রাস্তাঘাট যদি উন্নত করা হয়, তাহলে পর্যটকরা যেমন সহজে আসতে পারবে, তেমনি স্থানীয় মানুষও উপকৃত হবে। হাঁটতে হাঁটতে এক সময় আর পারছিলাম না, তাই রাস্তার পাশে একটু বসে বিশ্রাম নিলাম, পানি খেলাম, পায়ের ব্যথাটা একটু কমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার উঠে দাঁড়ালাম, কারণ সামনে তখনও অনেকটা পথ বাকি। আর আজ কিন্তু শুক্রবার। কিছু দূর সামনে যাওয়ার পর একটা মসজিদ দেখতে পেলাম, তাই আমরা তিনজনই সিদ্ধান্ত নিলাম এখানে জুমার নামাজটা পড়ে নেই। ব্যাগগুলো
রেখে অজু করলাম এবং নামাজ আদায় করলাম। নামাজ শেষে বের হয়ে দেখি এলাকার কয়েকজন মানুষ আমাদের দেখে বেশ আগ্রহ নিয়ে এগিয়ে এসেছেন। মসজিদ থেকে বের হয়ে আবার শুরু হলো আমাদের হাঁটা। চারপাশে একবারে গ্রাম বাংলার পরিবেশ। রাস্তা খুব একটা ভালো নয়, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যের কোনো কমতি নেই। কিছু দূর যাওয়ার পর দেখি রাস্তার মাঝ দিয়ে ছোট একটা খাল চলে গেছে। খালটা পার হয়ে আবার হাঁটা শুরু করলাম। আজকে আমাদের একটু বেশি হাঁটতে হচ্ছে, কারণ এইদিকে তেমন গাড়ি ঘোড়া নেই যে বেশি ক্লান্ত হয়ে একটা গাড়ি নিয়ে কিছু দূর এগিয়ে যাব। তাই পায়ের ব্যথা, প্রচন্ড রোদ সবকিছু নিয়েই হাঁটতে হচ্ছে। তবে একটা কথা না বললেই নয়, আমরা নেত্রকোনা থেকে যে ট্রেকিং শুরু করছি সেই রাস্তা ধরে যত দূরে এসেছি রাস্তার পাশে শুধু পাহাড় আর পাহাড়। মনে হচ্ছে পাহাড়গুলো যেন আমাদের পিছুই ছাড়ছে না। হাঁটতে হাঁটতে কিছু স্থানীয় মানুষ আমাদের দেখে এগিয়ে এলেন। তাদের অনেক কৌতূহল আমরা কোথা থেকে এসেছি। জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায়। আমরা বললাম নরসিংদী। আমরা নরসিংদী জেলার ছেলে, আর নরসিংদীর ছেলে মানে একটু ভিন্ন কিছু করার চেষ্টা থাকবেই। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। এভাবে হাঁটতে হাঁটতে অবশেষে একটা বাজারে এসে পৌঁছলাম। তখন আমাদের অবস্থা একবারে শেষ। ক্ষুধাও লেগেছে, শরীরও অনেক ক্লান্ত। তাই আগে ভালোভাবে খাওয়া দাওয়া করে নিলাম। খাবার শেষে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটা নৌকা ঘাটে। এবার আবার নৌকায় উঠতে হবে। নৌকায় উঠেই চারপাশের দৃশ্য দেখে আবার মুগ্ধ হয়ে গেলাম। চারপাশে যেন পানি আর পানি। পানির নিচে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে। এক পাশে নদী আর অন্য পাশে পাহাড় চলে গেছে। নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর আমরা চুপচাপ বসে প্রকৃতির এই সৌন্দর্যটা উপভোগ করছি। সত্যি বলতে এই মুহূর্তটা মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি তৈরি করছিল। মনে হচ্ছিল এত দূর এসে আজকের এই কষ্ট সার্থক। অবশেষে পৌঁছে গেলাম পরের ঘাটে। এখান থেকে এবার অটো নিয়ে রওনা হলাম লাল ঘাটের দিকে। আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় আমরা সকাল 9টা থেকে হাঁটতে হাঁটতে বিকাল 4টা পর্যন্ত হাঁটছি। হাইটা এখন একটা নদী পার হয়ে একটা গাড়িতে উঠলাম, কারণ শরীরে তো একটা বিশ্রাম আছে, তাই না? বেশি হাঁটলে পরে দেখবেন পরের দিন আর ওই যে রাজন ভাই লড়তে পারবো এমনই অবস্থা খারাপ। এখন গাড়ি দিয়ে যাচ্ছি লালঘাট। তো লালঘাট আজকে আমরা ক্যাম্পিং করব, থাকবো। তো দেখা হচ্ছে লালঘাট। অটো থেকে নামার পর আবার হাঁটা শুরু। এখানে নামার পর এলাকার ছোট ছোট কয়েকজন বাচ্চা আমাদের দেখে এগিয়ে এলো। তাদেরও অনেক কৌতূহল আমরা কোথায় থেকে এসেছি, কেন এসেছি, কোথায় যাব। আমরাও তাদের সঙ্গে কথা বললাম, একটু হাসি ঠাট্টা করলাম। বাচ্চাগুলোর সরলতা দেখে সত্যিই ভালো লাগলো। এরপর সামনে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে পৌঁছলাম যেখানে এসে আমাদের সব ক্লান্তি যেন এক মুহূর্তেই উদা হয়ে গেল। আমরা এসে পৌঁছলাম সুনামগঞ্জের লালঘাটের নীলিমা ঝর্ণায়। একদম ভারতের সীমান্তের কাছাকাছি এই ঝর্ণা। প্রায় 3 দিন ধরে আমরা পাহাড়, নদী আর সবুজ প্রকৃতি দেখলাম। আজ অবশেষে একটা ঝর্ণা দেখতে পেলাম। ঝর্ণার ঠান্ডা পানি পাহাড় বেয়ে নেমে আসছে। চারপাশে সবুজ প্রকৃতি আর পাহাড়, সব মিলিয়ে জায়গাটা সত্যি অসাধারণ। আর এখানে এসে দেখি অনেক পর্যটক এসেছে। চারপাশের এই দৃশ্য দেখে মনের ভেতর শুধু একটা কথাই আসছিল, বাড়ি থেকে বের না হলে আল্লাহর সৃষ্টি করা এত সুন্দর জায়গাগুলো হয়তো কোনোদিনই নিজের চোখে দেখতে পারতাম না। তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা একবারে ভারতীয় সীমান্তের কাছাকাছি, নোম্যান্স ল্যান্ডেরও খুবই কাছে। তাই এখানে বেশি সময় থাকা একদমই উচিত নয়। যে কোনো সময় সীমান্তরক্ষী বাহিনী এসে জিজ্ঞাসাবাদ করতে পারে বা সরে যেতে বলতে পারে। তাই আমরা তাড়াতাড়ি গোসলটা সেরে নিলাম। আর এভাবেই আজকের দীর্ঘ ভ্রমণের একটা অধ্যায় শেষ হলো। সকাল থেকে মহেশখোলা বাজার থেকে হাঁটা শুরু করে পাহাড়, বর্ষার পানি, গ্রামের রাস্তা, নৌকা, সীমান্ত, স্থানীয় মানুষের সঙ্গে আড্ডা, জুমার নামাজ, দীর্ঘ পথের ক্লান্তি, সবশেষে এসে পৌঁছলাম এই সুন্দর লালঘাটের নীলিমা ঝর্ণায়। আজকের পথটা সত্যি অনেক কষ্টের ছিল। পায়ে ফুসকা, প্রচন্ড রোদ, দীর্ঘ পথ, সবকিছু মিলিয়ে শরীর একবারে শেষ। কিন্তু শেষ পর্যন্ত এই সৌন্দর্য দেখে মনে হচ্ছে কষ্টটা সার্থক। তবে আমাদের ভ্রমণ এখানেই শেষ নয়। এই ঝর্ণা থেকে এরপর আমরা কোথায় গেলাম, কোথায় রাত কাটালাম, আর সেই রাত কিভাবে তাবু করে থাকলাম, সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে পরের ব্লগ। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।